ম্যাথিউ সাইদের অত্যন্ত প্রভাবশালী বই ব্ল্যাক বক্স থিঙ্কিং নিয়ে আলোচনা করব। এই বইটা আসলে একটা ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছে। এবং শুধু উন্মোচন নয়, বইটি প্রমাণ করে যে ভুল লুকিয়ে রাখার এই যে আদিম প্রবৃত্তি, এটা আমাদের সমাজকে, অর্থনীতিকে আর ক্ষেত্রবিশেষে মানুষের জীবনকে চরম মূল্য দিতে বাধ্য করছে। একদমই তাই। আমরা আজ দেখব কিভাবে এভিয়েশন বা বিমান চলাচলের মতো শিল্পগুলো ব্যর্থতাকে আলিঙ্গন করে বিশ্বের অন্যতম নিরাপদ ব্যবস্থায় পরিণত হয়েছে, আর অন্যদিকে স্বাস্থ্যসেবা বা বিচার ব্যবস্থার মতো খাতগুলো কেন এখনও সেই অন্ধকারে পড়ে আছে। ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা আমরা সবাই মুখে খুব বলি, কিন্তু প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত পর্যায়ে এটা প্রয়োগ করা এটা সত্যি অত্যন্ত কঠিন। কারণ আমাদের সমাজটাই তো ওভাবে তৈরি, তাই না? ঠিক বলেছেন, আমাদের সমাজ আর শিক্ষা ব্যবস্থা মূলত সেই কাঠামোতেই তৈরি যেখানে ভুল করা মানে হলো আপনি অযোগ্য। ছোটবেলা থেকেই ভুল করলে আমাদের শাস্তির মুখোমুখি হতে হয়। হ্যাঁ, আর এর ফলে আমাদের মনে ব্যর্থতার প্রতি একটা গভীর ভীতি বা স্টিগমা তৈরি হয়ে যায়। ঠিক। কিন্তু পৃথিবীর যে কোনো ক্ষেত্রের শীর্ষ বিশেষজ্ঞদের দিকে তাকালে আপনি দেখবেন তাদের দক্ষতা আকাশ থেকে পড়েনি। বারবার চেষ্টা, ক্রমাগত ভুল, তারপর নির্দয় ফিডব্যাক আর সেই অনুযায়ী সংশোধনের মাধ্যমে তারা আজকের অবস্থানে এসেছেন। মানে ভুল অস্বীকার করা বা লুকিয়ে রাখা হয়তো সাময়িক একটা স্বস্তি দেয়। হ্যাঁ, কিন্তু দীর্ঘমেয়াদে এটি একই ভুলের পুনরাবৃত্তি ঘটায়, যা অনেক সময় প্রাণঘাতীয় হতে পারে। এই ভুলের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সবচেয়ে নিখুঁত উদাহরণ হল এভিয়েশন শিল্প। মানে ব্ল্যাক বক্স থিঙ্কিং শব্দটাই তো সেখান থেকে এসছে। একদম। আমি যদি একটা আধুনিক উপমা টানি, এই ব্ল্যাক বক্সগুলো অনেকটা আমাদের করা ভুলের জন্য একটা ডিভিআর বা সিসিটিভি ক্যামেরার মতো কাজ করে। খুব সুন্দর একটা তুলনা। আমরা শুধু একটা দুর্ঘটনা ঘটতে দেখছি না, বরং ঠিক কেন ঘটল, কোথা থেকে চেইন রিঅ্যাকশন শুরু হলো তা বোঝার জন্য দৃশ্যটা ফ্রেম বাই ফ্রেম রিওয়াইন্ড করছি। ঠিক। প্রতিটি বিমানে দুটি খুব গুরুত্বপূর্ণ যন্ত্র থাকে, ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্তকারীরা এই ডেটা অত্যন্ত সতর্কতার সাথে বিশ্লেষণ করেন। কিন্তু এখানে তো আসল বিষয়টা হলো তাদের উদ্দেশ্য, তাই না? একদম পয়েন্টে ধরেছেন। এই বিশ্লেষণের উদ্দেশ্য কাউকে দোষারোপ করা বা চাকরিচ্যুত করা নয়। তাদের একমাত্র লক্ষ্য হল সিস্টেমের কোথায় ত্রুটি ছিল তা নিখুঁতভাবে বোঝা। ও আচ্ছা, মানে সিস্টেমকে ঠিক করা, কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া নয়। হ্যাঁ, এর একটা চমৎকার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ম্যাথিউ সায়েড তার বইতে ১৯৭৮ সালের ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 173 এর একটা বিখ্যাত দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন। ওই যে ল্যান্ডিং গিয়ারের সমস্যাটা হয়েছিল। ঠিক। পোর্টল্যান্ডে অবতরণের আগে বিমানটির ল্যান্ডিং গিয়ারের একটা ছোট্ট ইন্ডিকেটর লাইট জ্বলছিল না। পাইলট অত্যন্ত অভিজ্ঞ ছিলেন, কিন্তু তিনি ওই একটা ছোট লাইটের সমস্যার ওপর এতটাই মনোযোগ দিয়ে ফেলেছিলেন যে তিনি বাকি সবকিছু ভুলে গিয়েছিলেন। হ্যাঁ, বিমানের জ্বালানি যে ফুরিয়ে যাচ্ছে সে বিষয়ে ফ্লাইট ইঞ্জিনিয়ার বারবার সতর্কবার্তা দিলেও তিনি সেটা এড়িয়ে যান। শেষ পর্যন্ত জ্বালানি শেষ হয়ে বিমানটি বিধ্বস্ত হয়। ওয়াও! অর্থাৎ এখানে মূল সমস্যাটা পাইলটের বিমান চালানোর দক্ষতার অভাব ছিল না। একদমই না। সমস্যাটা ছিল ককপিটের ভেতরের মনস্তত্ত্ব আর দলের অভ্যন্তরীণ হায়ারার্কি বা স্তরবিন্যাস। ফ্লাইট ইঞ্জিনিয়ার তো বুঝতে পারছিলেন যে বিপদ আসছে, কিন্তু একজন সিনিয়র ক্যাপ্টেনের সিদ্ধান্তকে কঠোরভাবে চ্যালেঞ্জ করার মতো সাহস হয়তো তার ছিল না। এবং এই জায়গাটিতে এভিয়েশন শিল্প তার সবচেয়ে বড় পরিবর্তনটি নিয়ে আসে। ওই দুর্ঘটনার পর তারা বুঝতে পারে যে শুধু কারিগরি ত্রুটি খুঁজলে হবে না, মানুষের আচরণগত ত্রুটিও বিশ্লেষণ করতে হবে। আর সেখান থেকেই কি ওই ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট বা সিআরএম এর শুরু? হ্যাঁ, ঠিক তাই। এই প্রক্রিয়ায় জুনিয়র ক্রুদেরও শেখানো হয় কিভাবে সম্মান বজায় রেখে সিনিয়র পাইলটের ভুল ধরিয়ে দিতে হয়। এটি হলো পদ্ধতিগত বিশ্লেষণের ক্ষমতা। তার একটা একক দুর্ঘটনার ডেটাকে পুরো সিস্টেমের ভবিষ্যতের নিরাপত্তার ভিত্তিতে পরিণত করেছে। একদম। এখানে আবেগের চেয়ে বস্তুনিষ্ঠ তথ্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে আজ যখন একজন পাইলট ককপিটে বসেন, তার পেছনে হাজার হাজার পূর্ববর্তী পাইলটদের ভুলের ডেটা একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। কিন্তু আমার এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসছে। বলুন। যদি এভিয়েশন শিল্প এই মডেল ব্যবহার করে কয়েক দশক আগে এত বড় সফলতা পেয়ে থাকে, তাহলে অন্যান্য শিল্প, বিশেষ করে হাসপাতাল বা স্বাস্থ্যসেবা খাত, কেন তাদের এই মডেলটা হুবহু কপি করছে না? এটা খুবই দারুণ একটা প্রশ্ন।
বইয়ের যে অংশটি সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো তা হল এভিয়েশন বনাম স্বাস্থ্যসেবার এই তুলনামূলক চিত্রটা। স্বাস্থ্যসেবায় কি ব্যাপারটা পুরোপুরি উল্টো? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই বিপরীত। বইটিতে এ বিষয়ে একটা মর্মান্তিক ঘটনার উল্লেখ রয়েছে, ইলেইন ব্রোমিলির কেস, ২০০৫ সালের ঘটনা। আচ্ছা। ইলেইন একটা সাধারণ সাইনাস অপারেশনের জন্য হাসপাতালে যান। অ্যানেস্থেশিয়া দেওয়ার পর অপ্রত্যাশিতভাবে তার শ্বাসনালী সংকুচিত হয়ে যায়। তারপর কি হলো? সেখানে অত্যন্ত অভিজ্ঞ অ্যানেস্থেটিস্ট আর সার্জন ছিলেন। তারা পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাস্ক আর টিউব দিয়ে শ্বাসনালী খোলার জন্য মরিয়া হয়ে ওঠেন। মানে তারা এই একটা কাজে এতটাই মগ্ন হয়ে যান যে সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে তা খেয়ালই করেননি। এটা তো ঠিক ওই ফ্লাইট 173 পাইলটের মতোই অবস্থা, টানেল ভিশন। একদম তাই। ওদিকে অপারেশন থিয়েটারে উপস্থিত নার্সরা বুঝতে পারছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা বিকল্প হিসেবে ট্র্যাকিওস্টোমি কিট বা গলায় ছিদ্র করে শ্বাস নেওয়ার যন্ত্র এনেও রেখেছিলেন। কিন্তু তারা কি সার্জনদের সেটা ব্যবহার করতে বলেননি? না, কারণ তারা সার্জনদের সেই নির্দেশ দেওয়ার বা তাদের মনোযোগ আকর্ষণ করার সাহস পাননি। প্রায় ২০ মিনিট অক্সিজেনের অভাবে থাকার পর ইলেইন কোমায় চলে যান এবং কয়েকদিন পর মারা যান। সিরিয়াসলি? এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। ফ্লাইট ১৭৩-এর ককপিটের ওই পরিস্থিতির সাথে এই অপারেশন থিয়েটারের পরিস্থিতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর মিল রয়েছে। হ্যাঁ, জুনিয়র স্টাফদের তরফ থেকে সিনিয়রদের চ্যালেঞ্জ করতে না পারার সেই একই ব্যর্থতা। কিন্তু এভিয়েশন যেখানে ঘটনাটি ঘটার পর পুরো সিস্টেম বদলে ফেলেছে, স্বাস্থ্যসেবায় কি তেমনটি ঘটছে? আমি এই জায়গাটিতে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে চাই। অবশ্যই, বলুন। চিকিৎসকদের এই ভুল লুকানোর প্রবৃত্তি কি অনেকটা স্বাভাবিক আত্মরক্ষার অংশ নয়? মানে একজন পাইলট যখন ভুল করেন তখন তিনি নিজেও তো এই বিমানেই থাকেন। হ্যাঁ, তার নিজের জীবনেরও ঝুঁকি থাকে। এই প্রচণ্ড আইনি এবং সামাজিক চাপের কারণেই কি সিস্টেম চুপ থাকতে বাধ্য হয় না? আপনি খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। কিন্তু ম্যাথিউ সাইদের মতে এই ভয়টিই হল কাঠামোগত সমস্যার মূল শেকড়। মানে ভয়টাই সমস্যা? হ্যাঁ, স্বাস্থ্যসেবায় যখন কোনো ভুল হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতাল বা আইনি ব্যবস্থা মূল কারণ না খুঁজে কার দোষ সেটি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। একে বলা হয় নেম, ব্লেম, শেম, অর্থাৎ নামকরণ, দোষারোপ এবং লজ্জিত করার সংস্কৃতি। আচ্ছা, এর ফলে তো কেউ আর নিজের ভুল স্বীকার করতে চাইবে না। একদম। চিকিৎসকদের ওপর মামলার বিশাল চাপ থাকে, এটা সত্যি। কিন্তু সেই চাপের কারণেই যখন তারা ভুল লুকাতে বাধ্য হন তখন কোনো ডেটা তৈরি হয় না। আর ডেটা না থাকলে কেউ কিছু শিখতেও পারে না। ঠিক। ভুল থেকে পাওয়ার শিক্ষা অন্য কোনো চিকিৎসক বা হাসপাতালের সাথে শেয়ার করা হয় না। ফলে আমেরিকার অন্য কোনো শহরের একটা হাসপাতালেও ঠিক একই ধরনের ভুলের কারণে হয়তো আরেকজন রোগীর মৃত্যু হচ্ছে। তাহলে এভিয়েশন শিল্প আইনি ব্যাপারটা কিভাবে সামলায়? এভিয়েশন শিল্প এই সমস্যার সমাধান করেছে এভিয়েশন সেফটি রিপোর্টিং সিস্টেম বা ASRS এর মাধ্যমে। এটি একটা স্বাধীন তৃতীয় পক্ষের সিস্টেম। এটা কিভাবে কাজ করে? কোনো পাইলট যদি মাঝ আকাশে কোনো ভুল করেন এবং নির্দিষ্ট কিছু দিনের মধ্যে স্বেচ্ছায় তা এই সিস্টেমে রিপোর্ট করেন, তবে তাকে আইনি বা পেশাগত শাস্তি থেকে রেহাই দেয়া হয়। ও ওয়াও! এর মানে হলো সিস্টেম নিজেই স্বীকার করে নিচ্ছে যে মানুষ হিসেবে ভুল হওয়াটা অনিবার্য। ঠিক। আর সেই ভুলটাকে শাস্তি দেওয়ার চেয়ে সেটা থেকে শিক্ষা নেওয়াটা অনেক বেশি জরুরি। তারা শাস্তির ভয় দূর করে ডেটা সংগ্রহকে উৎসাহিত করছে। একদম তাই। এভিয়েশন বুঝতে পেরেছে যে ভুলের জন্য শাস্তি দিলে ভুল করা বন্ধ হয় না, বরং ভুল লুকানো শুরু হয়। ব্যাপারটা খুবই লজিক্যাল। হ্যাঁ, স্বাস্থ্যসেবায় এই নো ব্লেম বা দোষারোপ মুক্ত সংস্কৃতির অভাবই হল মূল বাধা। ম্যাথিউ সায়েদ জোরালোভাবে যুক্তি দিয়েছেন যে চিকিৎসকরা ব্যক্তিগতভাবে সৎ হতে পারেন, কিন্তু একটা কাঠামোগত স্বচ্ছতা ছাড়া এককভাবে কারো পক্ষে এই দেয়াল ভাঙা সম্ভব নয়। সিস্টেম এমন হতে হবে যেখানে ভুল স্বীকার করলে ক্যারিয়ার ধ্বংস হবে না। ঠিক, বরং সেই ভুল থেকে পুরো মেডিকেল কমিউনিটি শিখতে পারবে। এই বিষয়টি আমাদের মনস্তত্ত্বের একটা খুব গভীর জায়গায় নিয়ে যায়। আমরা সবাই প্রাতিষ্ঠানিক কাঠামোর দোষ দিতে খুব পছন্দ করি। হ্যাঁ, সেটা সবচেয়ে সহজ। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কেন আমরা আমাদের ভুল স্বীকার করতে এত দ্বিধাবোধ করি? আমরা সবাই তো এখন এই গ্রোথ মাইন্ডসেট আর ফিক্সড মাইন্ডসেটের ধারণার সাথে মোটামুটি পরিচিত। হ্যাঁ, ক্যারল ডুয়েকের সেই বিখ্যাত ধারণা।
আমরা জানি যে ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা উচিত, কিন্তু তারপরও যখন সত্যি সত্যি ভুলটি আমাদের নিজেদের হয়, তখন এই গ্রোথ মাইন্ডসেট ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কেন? এর পেছনে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণটি হল কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতি। এটা একটু বুঝিয়ে বলবেন? মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে নিজের সম্পর্কে একটা ইতিবাচক ধারণা বজায় রাখতে চায়। যখন একজন মানুষ কোনো চরম ভুল সিদ্ধান্ত নেন, তখন তার ভেতরের আত্মবিশ্বাস এবং বাইরের বাস্তবতার মধ্যে একটা সংঘাত তৈরি হয়। মানে, আমি নিজেকে স্মার্ট ভাবি, কিন্তু আমি একটা বোকার মতো কাজ করে ফেলেছি, এই দুয়ের সংঘাত? একদম ঠিক। এই সংঘাত থেকে যে তীব্র মানসিক অস্বস্তি হয়, তা থেকে বাঁচতে মানুষের ইগো বা অহংকার একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। বইটিতে অপরাধ বিচার ব্যবস্থার একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থায় ব্ল্যাক বক্স থিঙ্কিং? হ্যাঁ, অনেক সময় দেখা যায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বছরের পর বছর ধরে জেলে থাকা কোনো ব্যক্তি আসলেই নির্দোষ। আচ্ছা। কিন্তু তারপরও সেই মামলা পরিচালনাকারী প্রসিকিউটর বা পুলিশ কর্মকর্তারা তাদের ভুল স্বীকার করতে চান না। তারা নতুন ডিএনএ প্রমাণকে ভুয়া বলার চেষ্টা করেন বা অন্য কোনো মনগড়া তত্ত্ব দাঁড় করান। এটা তো ভয়ঙ্কর। মানে তারা জেনে শুনে একজন নির্দোষ মানুষকে জেলে রাখতে চাইছেন শুধু নিজেদের ইগো রক্ষা করার জন্য। বাহ্যিকভাবে দেখলে এমনটাই মনে হয়, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তারা হয়তো নিজেরাই নিজেদের বানানো গল্পটা বিশ্বাস করতে শুরু করেন। তাই নাকি? হ্যাঁ, একজন প্রসিকিউটর যিনি সারা জীবন নিজেকে ন্যায় বিচারের রক্ষক বলে ভেবে এসেছেন, তার পক্ষে হঠাৎ করে এটা মেনে নেওয়া খুব কঠিন যে তার একটি ভুলের কারণে একজন নিরীহ মানুষের জীবনের ২০ বছর নষ্ট হয়ে গেছে। ও, বুঝতে পেরেছি। এই সত্যটি তার নিজস্ব পরিচয়ের মূলেই তো আঘাত করে। একদম। তাই মস্তিষ্ক অবচেতনভাবেই ভুলটিকে জাস্টিফাই বা বৈধতা দেওয়ার চেষ্টা করে। তারা পরিস্থিতি, অন্য মানুষ বা ডেটার ওপর দোষ চাপান। এটাই তো তাহলে ফিক্সড মাইন্ডসেট বা বদ্ধ মানসিকতা, তাই না? হ্যাঁ, ফিক্সড মাইন্ডসেটের সবচেয়ে বড় লক্ষণই হল এটি, নিজের ব্যর্থতাকে নিজের পরিচয়ের সাথে এক করে ফেলা। আর গ্রোথ মাইন্ডসেট হলে কি হতো? যারা প্রকৃত অর্থে গ্রোথ মাইন্ডসেট ধারণ করেন, তারা নিজেদের ইগোকে এই সমীকরণ থেকে বের করে আনতে পারেন। তারা বোঝেন যে একটি সিদ্ধান্তে ভুল করা মানে তিনি মানুষ হিসেবে ব্যর্থ নন। এই আলোচনা থেকে আমার মাথায় একটা হাইপোথেসিস বা অনুসিদ্ধান্ত আসছে। সমাজ হিসাবে আমরা হয়তো প্রক্রিয়া বা প্রসেসের চেয়ে প্রতিভা বা জন্মগত মেধার ওপর অনেক বেশি জোর দিই। আপনি একদম সঠিক জায়গায় হাত দিয়েছেন। আমরা বিখ্যাত বিজ্ঞানী, নেতা বা অ্যাথলিটদের দেখে ভাবি যে তারা জন্মগতভাবেই জিনিয়াস। যখন আমরা প্রতিভাকে এভাবে মহিমান্বিত করি, তখন সাধারণ মানুষ অবচেতনভাবেই ভাবতে শুরু করে যে ভুল করা মানেই হলো তার ভেতর সেই প্রতিভা নেই। এবং এই কারণেই তারা ভুল লুকাতে চেষ্টা করে। সমাজ কি তাহলে একটি লার্নিং কালচার বা শেখার মানসিকতাকে অবমূল্যায়ন করছে? এই দৃষ্টিভঙ্গিটি একদম সঠিক। প্রতিভার মেথস সমাজকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যখন কোনো প্রতিষ্ঠানে শুধু মেধাকে পুরস্কৃত করা হয় এবং ভুলকে শাস্তি দেওয়া হয়, তখন সেখানে ইনোভেশন বা উদ্ভাবন পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারণ নতুন কিছু উদ্ভাবন করতে গেলে তো ভুল হওয়াটা বাধ্যতামূলক। একদম। একটি আদর্শ লার্নিং কালচার বা শেখার সংস্কৃতিতে ভুল করাকে কাজের অযোগ্যতা হিসেবে দেখা হয় না, বরং একে শেখার প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ হিসেবে দেখা হয়। যে প্রতিষ্ঠানগুলো এটা মেনে চলে, তাদের কি অবস্থা? যেসব প্রতিষ্ঠানে কর্মীরা কোনো ভয় ছাড়াই বলতে পারেন, আমি এই কাজটা বুঝতে পারছি না বা আমার মনে হয় আমরা ভুল পথে এগোচ্ছি, সেই প্রতিষ্ঠানগুলো বাজারের অন্য যে কোনো প্রতিযোগীর চেয়ে অনেক দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারে। তাহলে এই পুরো ব্ল্যাক বক্স মানসিকতাকে যদি আমরা শুধু বড় বড় বিপর্যয় বা মৃত্যু ঠেকানোর বাইরে গিয়ে নতুন কিছু সৃষ্টি করা বা উদ্ভাবনের দিকে নিয়ে যাই, সেখানে ডেটা কিভাবে কাজ করে? খুব সুন্দর প্রশ্ন। অগ্রগতি সম্পূর্ণভাবে নির্ভর করে পরীক্ষা-নিরীক্ষা বা এক্সপেরিমেন্টেশনের ওপর। মানে ট্রায়াল অ্যান্ড এরর? হ্যাঁ, ম্যাথিউ সাইদ এখানে বিবর্তনবাদ থেকে শুরু করে আধুনিক ব্যবসার উদাহরণ টেনেছেন। প্রকৃতি যেমন মিউটেশন এবং প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন বছর ধরে নিখুঁত সব প্রাণী তৈরি করেছে, আধুনিক উদ্ভাবনও ঠিক একইভাবে কাজ করে। কোনো নির্দিষ্ট উদাহরণ আছে কি বইটিতে? জেমস ডাইসনের উদাহরণটি এখানে টানা যায়।
তিনি তার বিখ্যাত ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনারটি বাজারে আনার আগে ৫,১২৭টি প্রোটোটাইপ বা মডেল তৈরি করেছিলেন। ৫,১২৭টি! ওয়াও! হ্যাঁ, এবং যা সবগুলোই ব্যর্থ হয়েছিল। কিন্তু ডাইসন এই ব্যর্থতাগুলোকে হতাশা হিসেবে দেখেননি। তিনি ওগুলো থেকে শিখছিলেন। ঠিক, প্রতিটি প্রোটোটাইপ থেকে তিনি বুঝতে পেরেছিলেন কোন জিনিসটা কাজ করছে না। এই বাতিল করার প্রক্রিয়াই তাকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে গিয়েছিল। এটি তো অনেকটা বৈজ্ঞানিক পদ্ধতির মতো। ল্যাবে কোনো পরীক্ষা করার পর ফলাফল যদি নেতিবাচক আসে, একজন বিজ্ঞানী সেটাকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে নিয়ে মন খারাপ করে বসে থাকেন না। একদম না। তার কাছে সেটি নিছকই একটি ডেটা। ওই ডেটা তাকে বলে দেয় যে এই নির্দিষ্ট রাসায়নিক মিশ্রণটি কাজ করবে না। জীবনের প্রতিটি ছোট বড় ব্যর্থতাও আসলে আমাদের ব্যক্তিগত ব্ল্যাক বক্সের একটি ডেটা, যা ধীরে ধীরে আমাদের সঠিক উত্তরের দিকে পথ নির্দেশ করে। চমৎকার বলেছেন। ব্রিটিশ সাইক্লিং টিমের টিম স্কাই এবং তাদের কোচ স্যার ডেভ রেলসফোর্ডের কাহিনী এই ডেটা এবং ছোট ছোট উন্নতির সবচেয়ে দারুণ প্রমাণ। ব্রিটিশ সাইক্লিং, তাদের কাহিনীটা কি? ব্রেলসফোর্ড যখন দায়িত্ব নেন তখন ব্রিটিশ সাইক্লিংয়ের অবস্থা খুবই করুণ ছিল। তিনি রাতারাতি কোনো জাদুকরী পরিবর্তন আনার চেষ্টা করেননি। তাহলে তিনি কি করলেন? তিনি পুরো সাইক্লিং প্রক্রিয়াটিকে শত শত ছোট ছোট অংশে ভাগ করেন। সাইকেলের সিটের ওজন কমানো থেকে শুরু করে রাইডাররা ঘুমানোর সময় কোন বালিশ ব্যবহার করবে, এমনকি হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো, যাতে তারা অসুস্থ না হয়। মানে একদম মাইক্রো লেভেলের ডিটেলস। হ্যাঁ, তিনি প্রতিটি জায়গায় মাত্র ১% উন্নতির লক্ষ্য নির্ধারণ করেন। এই ছোট ছোট উন্নতিগুলো, যেগুলোকে তিনি মার্জিনাল গেইনস বলেছেন, একসাথে যুক্ত হয়ে ব্রিটিশ সাইক্লিংকে অলিম্পিক এবং ট্যুর ডি ফ্রান্সে অবিস্মরণীয় সাফল্য এনে দেয়। ১% উন্নতি যোগ হতে হতে বিশাল হয়ে যায়। ঠিক, ব্ল্যাক বক্স থিঙ্কিং আমাদের শেখায় যে বিশাল সাফল্য কোনো একটি বড় পদক্ষেপের মাধ্যমে আসে না, বরং এটি হাজারো ছোট ছোট ভুল সংশোধন করার গাণিতিক যোগফল। আজকের এই বিস্তারিত আলোচনার পর আমাদের প্রতিদিনের জীবন, কাজ এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলোকে নতুনভাবে মূল্যায়ন করার সময় এসেছে। একদমই। আমাদের আলোচনা থেকে এটি পরিষ্কার যে দ্রুত এবং টেকসই উন্নতি করতে হলে সবার আগে ভুল করা নিয়ে আমাদের যে আদিম ভয় রয়েছে তা দূর করতে হবে। হ্যাঁ, আর পদ্ধতিগতভাবে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ নির্ভয়ে তাদের ত্রুটির কথা বলতে পারে। ইগো এবং আত্মরক্ষার মনস্তাত্ত্বিক দেয়াল ভেঙে ফিডব্যাককে শত্রুর মতো না দেখে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। কারণ দিন শেষে যারা জীবনে কখনো ব্যর্থ হয় না, তারা আসলে নতুন কিছু চেষ্টাই করে না। একদম সত্যি কথা। বরং যারা ব্যর্থতাকে খুব মনোযোগ দিয়ে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী নিজেদের খুব দ্রুত মানিয়ে নেয়, তারাই চূড়ান্ত সফলতার মুখ দেখে। বিদায় নেওয়ার আগে একটি চিন্তা সবার জন্য রেখে যাওয়া যেতে পারে। কল্পনা করা যাক, এভিয়েশন শিল্পের মতো আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের সমস্ত সিদ্ধান্ত, কাজ, সম্পর্ক আর ভুলগুলো নিখুঁতভাবে রেকর্ড করার জন্য একটি নিজস্ব ব্ল্যাক বক্স রয়েছে। দারুণ একটা কল্পনা। এবং প্রতি মাস শেষে কোনো ইগো বা অজুহাত ছাড়া যদি সেই ব্ল্যাক বক্সটির ডেটা বিশ্লেষণ করা যেত, তবে আমাদের জীবনের কোনো পুনরাবৃত্তিমূলক ক্র্যাশ বা বারবার করা ভুলগুলো আমরা অবশেষে ধরতে পারতাম এবং চিরতরে শুধরে নিতে পারতাম। এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। হয়তো সময় এসেছে সেই কার্পেটটা পুরোপুরি সরিয়ে ফেলার আর মাইক্রোস্কোপটা নিজ হাতে তুলে নেওয়ার। আজকের আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও বিশ্লেষণ হবে আমাদের আগামী ডিপ ডাইভে।